আগামী 20 জানুয়ারি শপথ নেবেন আমেরিকার হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বদলে ভারতের তরফে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। কিন্তু ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে কেন উপস্থিত থাকছেন না প্রধানমন্ত্রী? এর পেছনে কি রয়েছে কোনো কূটনৈতিক চাল, কোনো ভূ রাজনৈতিক সমীকরণ? এ নিয়ে বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভু সরকারের সাথে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি শান্তনু চক্রবর্তী। কি বললেন তিনি, শুনুন। নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমার নাম শান্তনু। 20 তারিখ মানে 20 জানুয়ারি সারা বিশ্বের কাছে কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ দিন। কেন আমরা সবাই জানি, আপনারা হয়তো ভাবছেন কেন। কারণ সেদিনকে সরকারিভাবে অফিসিয়ালি ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ, মানে হি উইল বি সোন ইন অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস, আমেরিকার রাষ্ট্রপতি হিসেবে। সেই দিনকেই 20 তারিখের পর থেকে সারা বিশ্বে এর কতটা প্রভাব পড়বে সেটাই কিন্তু এখন আমাদের সব থেকে আলোচিত বিষয়। এবং খুব ইন্টারেস্টিংলি তার এই শপথ গ্রহণ অনুষ্ঠানে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাচ্ছেন না, কিন্তু ভারত থেকে প্রতিনিধিত্ব করবেন ফরেন মিনিস্টার সুব্রমণিয়াম জয়শঙ্কর। এই নিয়েই কথা বলবে এবং তার সঙ্গে বাংলাদেশের উত্তাল পরিস্থিতি, ত্রাসের দেশের বাংলাদেশের উত্তাল পরিস্থিতি 20 তারিখের পর কতটা বদলাবে, শেষ পর্যন্ত কি ইউনূস পালাতে বাধ্য হবেন, এই নিয়েই কিন্তু আমরা আজকের এই ডিসকাশন। আমার সঙ্গে রয়েছেন বিশেষজ্ঞ প্রখ্যাত সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভু সরকার। অর্কদা, আপনাকে স্বাগত জানাবো। প্রথমেই যেটা দিয়ে আমরা শুরু করলাম যে 20 তারিখ কিন্তু আমাদের প্রত্যেকের নজর ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেবেন, আপনার ব্যাখ্যা প্রথমে চাইব। আমেরিকার 47তম প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প শপথ নিচ্ছেন ভারতীয় সময় রাত 10:30টায়। এবারের ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানের কয়েকটি বৈশিষ্ট্য আছে। আমেরিকায় প্রেসিডেন্ট যখন শপথ নেন তখন অন্য রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ করার কোনো রীতি নেই। যেটা হয়, আমেরিকায় বিভিন্ন দেশের দূতাবাস আছে, সেই দূতাবাসের ফার্স্ট অফিসার সস্ত্রীক আমন্ত্রণপত্র পান এবং আমেরিকার সেনাবাহিনী এবং ওরা বাইবেল ছুঁয়ে শপথ নেন, প্রেয়ার হয়, ইত্যাদি হয়। এবার একটু অন্যরকম। কারা কারা আমন্ত্রণ পেয়েছেন? চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইতালির প্রাইম মিনিস্টার জর্জিয়া মেলোনি, হাঙ্গেরির অরবান, এল সালভাদরের প্রেসিডেন্ট, তারপরে ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট বোলসোনারো, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আরও কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ যারা দক্ষিণপন্থী মতাদর্শের সঙ্গে সমর্থক। এখন অনেকে বলছেন যে নরেন্দ্র মোদী নাকি আমন্ত্রণই পাননি। নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্কের রসায়ন যে কতটা মজবুত সেটা আমরা সবাই জানি। ভারতে এখন অবধি যিনি রাষ্ট্রদূত আছেন, বিদায়ী রাষ্ট্রদূত এরিক গারসেটি বলেছেন যে ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর সম্পর্কের রসায়ন এমনই মজবুত যে আমেরিকা ভারতের সম্পর্ক একটা অন্য লেভেলে উত্তীর্ণ হবে। এখন প্রশ্ন হচ্ছে, আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও নরেন্দ্র মোদী যাচ্ছেন না। সেটাই খুব ইন্টারেস্টিং যে এরকম সম্পর্কর পরে যে তিনি যাচ্ছেন না, আপনি কিভাবে দেখছেন, কিভাবে ব্যাখ্যা করছেন? আমার মতে নরেন্দ্র মোদী খুব সুচিন্তিত সিদ্ধান্ত নিয়েছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যাচ্ছেন না, তার হয়ে প্রতিনিধিত্ব করছেন ওদের বিদেশমন্ত্রী ওয়াং ই। ভারতবর্ষের প্রতিনিধিত্ব করবেন এস জয়শঙ্কর। গুরুত্বের বিচারে তিনি নরেন্দ্র মোদীর ক্যাবিনেটে প্রথম 2-3 জনের মধ্যেই আছেন। এখন নরেন্দ্র মোদী এমন এমন জায়গাতেই যান যেখানে তিনি কিছু বিগ টিকিট ইনভেস্টমেন্ট বা এমন কিছু কর্মসূচিতে থাকতে পারবেন যেটা নিয়ে বিশ্ব এবং ভারতবর্ষ আন্দোলিত হবে। তিনি আমেরিকায় গেলেন, মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিলেন, বা ট্রাম্পের সঙ্গে একান্তে বৈঠক করলেন, বা এমন বড় কিছু ইনভেস্টমেন্টের ঘোষণা হলো, বা প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে কোনো বড় চুক্তি হলো। এবার তো সেটা কিছু হবে না, এটা তো নিছক একটা ফর্মালিটি। তাহলে জর্জিয়া মেলোনি, হাঙ্গেরির রাষ্ট্রপতি,
ফরাসি রাজনৈতিক ফার রাইট রাজনৈতিক দলের নেতার সঙ্গে নরেন্দ্র মোদী গিয়ে ওখানে হাততালি বাজিয়ে সময়টা নষ্ট করবেন কেন? তার পক্ষ থেকে যাচ্ছেন তো এস জয়শঙ্কর। নরেন্দ্র মোদী কিছুদিনের মধ্যেই আমেরিকায় যাবেন, কিন্তু সেখানে কোনো বিগ টিকিট অ্যানাউন্সমেন্ট থাকবে, দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এই যে শপথ গ্রহণ অনুষ্ঠানের পর একটা ইনফর্মালি কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলোর বিদেশ মন্ত্রীদের বৈঠক হবে ইনফর্মালি, তারপরে আবার হবে কিছু দুর্বৃত্ত, আমি দুর্বৃত্ত বলবো না, আমি তাদেরকে বলি প্রফেশনাল সিনিক্স, পেশাদার নৈরাশ্যবাদী, তারা এর মধ্যে অনেক রকম কারণ খুঁজতে শুরু করেছেন। তারা বলছেন যে 2024 আমেরিকায় কোয়াডের সম্মেলন হয়েছিল, ট্রাম্প আশা করেছিলেন মারে লাগোতে ফ্লোরিডায় বিচ রিসোর্টে গিয়ে মোদি তার সঙ্গে দেখা করবেন, কিন্তু নরেন্দ্র মোদি যাননি, তাই নিয়ে ট্রাম্প নাকি অসন্তুষ্ট হয়েছেন, এইটা একটা ভাষ্য আছে। আর অনেকে বলছেন যে মিসেস ধিলো, হারমিত ধিলো বলে এক ভদ্রমহিলাকে, তিনি শিখ কিন্তু আমেরিকান, তাকে অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল সিভিল রাইটস হিসাবে ট্রাম্প হ্যান্ডপিক করে বসাচ্ছেন ওই জায়গায়। তিনি দিল্লি হরিয়ানায় সীমান্তে কৃষকরা যখন অবস্থান করছিলেন তখন কৃষকদের পক্ষে বিবৃতি দিয়েছিলেন। এই যে হরদীপ সিং নিজ্জার খুন হলেন আততায়ীর হাতে, সে নিয়ে ভারত সরকারের দিকে আঙুল তুলেছিলেন। এনে ঘোষিতভাবে ভারত বিরোধী এই ভদ্রমহিলাকে ট্রাম্প একটা গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে বসাচ্ছে, এরা ভারতকে বার্তা দেওয়ার জন্য। কিছু কিছু ব্যাখ্যা আসছে। আবার এটা অনেকে ভুলে যাচ্ছেন, আমেরিকার বিদেশ সচিবের নাম হচ্ছে মার্কো রুবিও, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হচ্ছে মাইক ওয়ালজ, ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর প্র্যাকটিসের হিন্দু তুলসী গাওয়াড, FBI এর ডিরেক্টর কাশ প্যাটেল, এলন মাস্ক এবং বিবেক রামস্বামী ট্রাম্পের কোর টিমের মধ্যে আছেন। ট্রাম্পের AI পরামর্শদাতা হচ্ছেন কৃষ্ণান, তিনি চেন্নাইয়ে বড় হয়েছেন, চেন্নাই থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে আমেরিকাতে গেছেন। এরা সবাই ভারত বন্ধু, ভারতীয়। কৃষ্ণান রামস্বামী তো ভারতীয় বংশোদ্ভূত। তাহলে এতজন ভারত বন্ধু ট্রাম্পের কোর টিমে, সেখানে অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হিসাবে এমন একজনকে বেছেছেন ট্রাম্প, যিনি এই কৃষকদের আন্দোলনকে সমর্থন করেছিলেন, এটা মোদিজিকে বার্তা দেওয়া। এই ধরনের ভুল ন্যারেটিভ ছড়ানো হচ্ছে। প্রশ্ন হচ্ছে, কোনো বিগ টিকিট ইনভেস্টমেন্ট হচ্ছে না, এখন দ্বিপাক্ষিক বৈঠক হচ্ছে না, আমেরিকান কংগ্রেসের যৌথ অধিবেশনেও মোদি ভাষণ দিচ্ছেন না এই মুহূর্তে, তাহলে তিনি কেন যাবেন? তিনি তো জয়শঙ্করকে পাঠাচ্ছেন তো। হ্যাঁ, ভারতও তো অ্যাসপিরেশন আছে সুপার পাওয়ারের। সেখানে জর্জিয়া মেলনি হাঙ্গেরির রাষ্ট্রপ্রধান যেতে পারেন, মোদিজি শুধুমাত্র হাততালি দেবার জন্য যেতে পারেন না। তিনি সম্মান রাখছেন, ট্রাম্পের আমন্ত্রণ গ্রহণ করেছেন, সেই জন্য তিনি তার বিশ্বস্ত সহকর্মী এস জয়শঙ্করকে পাঠাচ্ছেন। আমরা যদি একটু অন্যদিকে এবার আপনাকে প্রশ্ন করি অর্কদা, বাংলাদেশে এই মুহূর্তে তো আনরেস্ট চলছে, অস্থিরতা চলছে। 20 তারিখের পর ইতিমধ্যেই জয় বাংলা স্লোগান কিন্তু নিষিদ্ধ করা হয়েছে, বলা যাবে না, প্রত্যেকে জানেন। এখনও পর্যন্ত চিন্ময় প্রভু জামিন পাননি। সেক্ষেত্রে 20 তারিখের পর ইউনুস কি আরও প্রেশারে পড়বে, এবং বাংলাদেশে কি আরও মানে বাংলাদেশি যারা আছেন মানে কোনো চেঞ্জেস কি হতে পারে? 3টে ঘটনা হবে, 3 থেকে 4টে ঘটনা হবে বিশ্বের রাজনীতিতে। একটা হচ্ছে, ট্রাম্প ঘোষণা করেছিলেন 20 জানুয়ারির মধ্যে হামাস যদি পণবন্দি ইসরায়েলিদের মুক্তি না দেন, তিনি হেল করে দেবেন। এখন শোনা যাচ্ছে কাতারে হামাস, ইসরায়েলের প্রতিনিধিরা, মিশর এবং কাতারের ইন্টারলোকিউটর, তারা একটা ওয়ার্কআউট করেছেন যে সিজফায়ার হবে, ধাপে ধাপে সিজফায়ার হবে, হামাসের হেফাজতে থাকা পণবন্দি ইসরায়েলিদের মুক্তি দেওয়া হবে, আবার প্যালেস্টাইনের জেলে বন্দি ইসরায়েলের জেলে বন্দি প্যালেস্টাইনরাও মুক্তি পাবেন। যারা ইসরায়েলের বিরুদ্ধে, যারা ইসরায়েলিদের খুন করেনি, তাদেরকেই মুক্তি দেওয়া হবে। এরপর গাজা পুনর্গঠন করবে আন্তর্জাতিক মহল, গাজাতে নতুন অ্যাডমিনিস্ট্রেশন তৈরি হবে, সেখানে হামাসের কোনো ভূমিকা থাকবে না, ইসরায়েল বলেছে। কিন্তু আমার মনে হচ্ছে যে একটা শান্তি চুক্তি হবে মধ্যপ্রাচ্যে, এটা ট্রাম্পের 1 নম্বর অ্যাচিভমেন্ট। 2, ইরানের রেজিম চেঞ্জ হবে, আয়াতোল্লাহর রেজিম চেঞ্জ হবে। ইরানের কতগুলো সহযোগী জঙ্গি সংস্থা আছে যাকে বলা হয় অ্যাক্সিস অফ ইভিল। তারা হচ্ছে
লেবাননের হেজবুল্লাহ, ইয়েমেনের হুতি, আর এদিকে প্যালেস্টাইনের হামাস। সিরিয়ায় বাশার আল আসাদ রেজিমের পরিবর্তনের পর সিরিয়াকে ব্যবহার করে ইরান লেবাননের হেজবুল্লাহকে রসদ পাঠাতো, সেটা বন্ধ হয়ে গেছে। হেজবুল্লাহর প্রধান নাসার আল্লাহ নিহত হয়েছেন। হামাসের সামরিক প্রধান খান ইউনুসের কসাই ইয়াহিয়া সিনহার নিহত হয়েছেন। আবার রেভলিউশনারি গার্ডের বেশ কয়েকজন বড় কর্তা আমেরিকার ড্রোন হামলায় নিহত হয়েছেন। অর্থাৎ ইরানের যে প্রক্সি তারা দুর্বল হয়েছে। ইরানের উপর বহু নিষেধাজ্ঞা আছে। ইরান এই প্রক্সিগুলোকে ব্যবহার করে ইসরায়েলের বিরুদ্ধে হানা দেয় এবং তারা বার্গেন করে যে ঠিক আছে, আমি আমার প্রক্সিদের বলছি ইসরায়েলের উপর হানাদারি তারা করবে না, বিনিময়ে তুমি আমার উপর যে স্যাংশন লাগু করেছো সেই স্যাংশন প্রত্যাহার করো। ইরানে এখন দৈনিক 16 ঘন্টা লোডশেডিং হয়, 16 আওয়ার। ইরান তার রাজধানী পরিবর্তন করবে, তেহরান থেকে চলে যাচ্ছে সেটা চাবাহারের কাছে মাকরানে। নতুন রাজধানী ইরান, নতুন রাজধানী হচ্ছে। ইরানের সাধারণ মানুষ আয়াতোল্লাহ রেজিমের পরিবর্তন চায়, তাই সাধারণ মানুষকে ক্ষোভকে কাজে লাগিয়ে ইরানে আয়াতোল্লাহ রেজিমকে পরিবর্তন করা হবে। তারপর আসছে আমাদের দুই পড়োশী দেশ, এক হচ্ছে পাকিস্তান, এক হচ্ছে বাংলাদেশ। ইমরান খান ট্রাম্পের ব্যক্তিগত বন্ধু। ট্রাম্প 2017 থেকে 21 প্রথম পর্যায়ে প্রেসিডেন্ট ছিলেন, আর ইমরান খান 2018 থেকে 22 প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী ছিলেন। ইমরান খান অভিযোগ করেছিলেন যে আমেরিকার প্রশাসন সেনার সঙ্গে হাত মিলিয়ে তাকে ক্ষমতাচ্যুত করেছে। তখন ছিল ডেমোক্র্যাট প্রশাসন। ট্রাম্প একজন স্পেশাল এনভয়কে নিযুক্ত করেছেন, তার নাম রিচার্ড গ্র্যানওয়েল। তিনি বিবৃতি দিয়েছেন যে ইমরানকে সম্পূর্ণ রাজনৈতিক কারণে জেলবন্দি করে রাখা হয়েছে। ইতিমধ্যে আমেরিকাতে এসছে রিপাবলিকানরা, আর ব্রিটেনে এসছে লেবাররা। জেরমি করবিন সহ 20 জন সাংসদ বলছেন যে ইমরানের জেল মুক্তি দরকার। এখন শাহবাজ শরীফ এই চাপটাকে কিভাবে মোকাবিলা করবেন? তিনি কি এই চাপের মুখে পিছু হটবেন? ইমরানকে জেল মুক্তি করে হাউস অ্যারেস্টে থাকার সিদ্ধান্ত নেওয়া হবে বানিগালা বা জামান পার্কে? ইমরান তাতে রাজি হবে না। 2, পাকিস্তান রাশিয়া থেকে তেল কিনছে, আমেরিকার আপত্তি আছে। ইরান এবং পাকিস্তান মিলে একটা অভিন্ন ইসলামিক কারেন্সি চালু করতে চায়, সেটা আমেরিকার বিলকুল না পছন্দ। পাকিস্তান হচ্ছে আমেরিকার ন্যাটো বহির্ভূত সহযোগী, ন্যাটোয় নয় কিন্তু ন্যাটো বহির্ভূত সহযোগী। আমেরিকার অনেক সেনেটর বলছেন যে হক্কানি নেটওয়ার্ক যারা পাকিস্তান এবং আফগানিস্তানে সক্রিয়, তারা আমেরিকার ফৌজের উপর হামলা চালায় এবং পাকিস্তান সেই হক্কানি নেটওয়ার্কের পরিকাঠামো ভাঙার জন্য কোনো কাজ করেনি। পাকিস্তানকে প্রমাণ দিতে হবে, তথ্য প্রমাণ যে তারা হক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। সেই প্রমাণ যদি মনে হয় সঠিক প্রমাণ, তখনই পাকিস্তানের ন্যাটো বহির্ভূত সহযোগী হিসাবে স্বীকৃতি থাকবে, নতুবা থাকবে না। আমার ধারণা শাহবাজ শরীফের ডেজ আর গেটিং নাম্বার। এরপরে আসি বাংলাদেশ। বাংলাদেশের ইউনুস অনেকগুলো সংস্কার কমিশন করেছেন, তারা রিপোর্ট দিয়েছেন। সেই সংবিধানের মূল আদর্শ ছিল কি বাংলাদেশে? জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র। প্রফেসর রিয়াজ নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশন যে সুপারিশগুলো করেছেন তাতে গণতন্ত্রটা আছে, জাতীয়তাবাদ নেই, ধর্মনিরপেক্ষতা নেই, সমাজতন্ত্র নেই। তার বদলে কি আছে? সাম্য, মানুষের সম্মান, সামাজিক ন্যায় এবং বহুত্ববাদিতা। বাংলাদেশের সরকার যারা এখন আছেন তাদের সমর্থক হচ্ছেন র্যাডিক্যাল ইসলামের ধারক ও বাহক, যেমন জামাতে ইসলামী, যেমন হেফাজতে ইসলাম, যেমন হিজবুত তাহরির। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অংশ আছেন 2 জন জঙ্গি। একজন হচ্ছে হিজবুত তাহরিরের সদস্য, ইউনুসের ভাষায় অভ্যুত্থানের মাস্টার মাইন্ড মাহফুজ, এবং আরেকজন হচ্ছে বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। নাসিমুল গনি হচ্ছে বাংলাদেশে হিজবুত তাহরিরের প্রতিষ্ঠাতা। তাহলে ট্রাম্প র্যাডিক্যাল ইসলামের বিরোধী, এনজিও কালচারের বিরোধী।
ইউনুসের অন্তর্বর্তী সরকারের এমন অনেকে আছেন যারা এনজিওর সঙ্গে যুক্ত ছিলেন। এই সরকারটা অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক, মানুষের আশীর্বাদ নেই, বেশ, রাইট? তাহলে জঙ্গি ইসলামের বারবারন্ত যেখানে হয় সেখানে আমেরিকার প্রশাসন ব্যবস্থা নেবে। ওকে, ইতিমধ্যে ট্রাম্প এবং ইউনুসের সম্পর্ক অহিনকল। 2016 সালে ট্রাম্প যখন আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করলেন, তার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন ডেমোক্র্যাটদের হয়ে হিলারি ক্লিন্টন। ইউনুস হিলারি ক্লিন্টনকে ইলেকশন ফান্ডিং করেছিলেন ওকে, এবং ট্রাম্প জেতার পর ইউনুস বলেছিলেন সূর্যগ্রহণের মতো খারাপ সময় এলো পৃথিবীতে। তাহলে দুজনের সম্পর্ক অহিনকল। ট্রাম্প হচ্ছে ডেমোক্র্যাট লবির লোক এবং বাংলাদেশের অভ্যুত্থানের পিছন থেকে যাবতীয় কলকাঠি নেড়েছে ইউনুস। হ্যাঁ, এবং বাংলাদেশে আমেরিকার নীতি কি হবে সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করেই ইউনুস ঠিক করবেন। দেখুন, ইউনুস এখন নির্বাচন দিতে চাইছেন না, বিভিন্ন রকম সময় করছেন। বিএনপি বলছে 2025 জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন দিতে হবে। নির্বাচনে আওয়ামী লীগের ভূমিকা কি হবে? অন্তর্বর্তী সরকারের লোকজন, ছাত্ররা চাইছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে নির্বাচনের কোনো বৈধতা হয় না। এই যখন পরিস্থিতি, আমার তখন মনে হয় পরিস্থিতি সেনা শাসনের দিকে যাচ্ছে এবং ইউনুসকে ট্রাম্প আসার কিছুদিনের মধ্যেই বাক্স প্যাটেরা গুছিয়ে প্যারিসের বিমান ধরতে হবে। ইউনুসের বাংলাদেশের শাসন করার স্বপ্ন পূরণ হবে না। বেশ, তাহলে শেষ প্রশ্ন করব একদম, যে তাহলে 20 তারিখের পর সারা বিশ্বে ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হওয়ার পর সারা বিশ্বে কিন্তু বেশ কিছু পরিবর্তন, আমি তো বললাম, পাকিস্তানে হবে, বাংলাদেশে হবে, ইরানে হবে, মধ্যপ্রাচ্যে একটা শান্তি ফিরবে, ভারতের সঙ্গে সম্পর্ক উন্নতি হবে, ইনিশিয়েটিভ ফর ইমার্জিং টেকনোলজি, ভারত আমেরিকার সমঝোতা হচ্ছে। ভারত আমেরিকায় 2005 সালে অসামরিক পরমাণু চুক্তি সম্পাদন হয়েছিল, সেই চুক্তির পুরোটা এবার রূপায়িত হবে। ভারতের বিজ্ঞানী প্রতিষ্ঠান যারা সিভিল নিউক্লিয়ার বিষয় নিয়ে কাজকর্ম করে, তারা সরাসরি আমেরিকার প্রতিষ্ঠান বিজ্ঞানীদের সঙ্গে যোগাযোগ করতে পারবে। ভারত ম্যানুফ্যাকচারিং হাব হবে, অ্যাপেল ফোনের উৎপাদনের একটা বড় অংশ ভারতে হবে। তো তবে চীন এবং আমেরিকার সম্পর্ক কিন্তু খুব একটা খারাপ থাকবে না। তার কারণ আছে, টেসলা, ইলন মাস্কের গাড়ি, বৈদ্যুতিন গাড়ি সব থেকে বেশি বিক্রি হয় চীনে। ট্রাম্প তো শেষ দফায়, 4 বছর পরে তো তিনি আর প্রেসিডেন্ট হবেন না, থাকতেও পারবেন না আমেরিকা। কিন্তু ইলন মাস্ককে তো অন্তত আরও 20-30 বছর কাজ করতে হবে। তিনি অত্যন্ত অ্যাম্বিশাস। তিনি কি বলছেন যে একদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, অন্য কোনো গ্রহে বসতি স্থাপনের স্বপ্ন তিনি দেখছেন। আর চীন থেকে তিনি প্রচুর রেভিনিউ পান। আমার মনে হয় আমেরিকা এবং চীন নিজেদের মধ্যে একটা বোঝাপড়া করে নেবে। তাই হ্যাঁ, একটু বাদানুবাদ হবে, একটু ট্যারিফ ওয়ার শুরু হওয়ার পরিস্থিতি হবে, কিন্তু আলটিমেটলি দ্য সিচুয়েশন উইল বি কন্ট্রোল। ওকে, অনেক ধন্যবাদ অর্কুদ আপনার সময়ের জন্য। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। অনেক ইম্পর্টেন্ট আপডেটস, ইনফরমেশনস এবং অনেক কিছু কিন্তু আমরা দর্শকদের জন্য এই ইন্টারভিউর মাধ্যমে আপনারা জানতে পারলেন। এবং 20 তারিখের পর, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতি হওয়ার পর আর কি পরিবর্তন হয়, বিশেষ করে বাংলাদেশে কি অবস্থা হয়, মোহাম্মদ ইউনুসকে কি শেষ পর্যন্ত, যেমনটা অর্কদা বললেন, প্যারিসের বিমান ধরতে হবে, সেদিকে কিন্তু আমাদের চোখ থাকবে। আমরা নিশ্চয়ই আরও অনেক পর্ব বাংলাদেশ নিয়ে এবং আগামী দিনে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর আর কি পরিবর্তন, কোথায়, কোন দেশে কি হচ্ছে, আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আর অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক ট্রাইব টিভি বাংলার পর্দায়। ভালো থাকবেন, নমস্কার।